আচ্ছা, আজকে আমাদের লেকচারটা হবে হলো ক ডাটা এর প্রথম লেকচার। ক ডাটা নিয়ে আমরা আসলে ধারাবাহিকভাবে কয়েকটা লেকচার দিব। এটা বেশ বড় একটা টপিক, আমরা বিভিন্ন ভাগে ভাগ করে পড়াবো। লেকচারে আপনি দেখতেছেন সব রেডি করা আছে, আমরা একটার পর একটা লেকচার দিব এবং সেগুলো আমরা ইনশাল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলটাতে আপলোড করে দিব। আমাদের আজকের লেকচারটা হবে ক ডাটা এর প্রথম লেকচার। আমরা বলে নেওয়া ভালো যে ক ডাটা এর আগে যে 8টা পর্ব ছিল, মুখ্য পর্ব ছিল, সেগুলো নিয়ে আমরা অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছি। আমরা এই ভিডিওটা, সো ক ডাটার প্রথম লেকচার যেহেতু, আমরা এই ভিডিওতে ক ডাটায়ের যে জেনারেল ইন্ট্রোডাকশন আমরা বলতে পারি, প্রাথমিক পরিচিতি, এটা সিলম আছে নাকি নাই, এর সাধারণ বৈশিষ্ট্য, এর ইউনিক ক্যারেক্টারিস্টিক্সগুলো, এগুলো আমরা বলার চেষ্টা করব। এবং এই লেকচারটাতে আমরা আসলে প্রত্যেকটা টপিক বাংলা এবং ইংলিশ দুভাবেই দেওয়া আছে। প্রত্যেকটা টপিক বা প্রত্যেকটা বৈশিষ্ট্য এটা বাংলায়ও দেওয়া আছে, পাশে তার ইংলিশও লেখা আছে। অর্থাৎ এই লেকচারটা আসলে বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন বোথ আপনারা দেখতে পারবেন। কমন লেকচার আমরা বলতে পারি। সো কডাটাকে আমরা বলতেছি নবম মুখ্য পর্ব। আমরা ইতিমধ্যে জানতে পেরেছিলাম যে মুখ্য পর্ব যদি হয় মোট 9টি, হ্যাঁ, প্রাণী জগতের অধীনে মোট পর্ব 33টি, এর মধ্যে থেকে মুখ্য পর্ব যদি হয় 9টি, 9 মেজর ফাইলা। সো আউট অফ 9 ফাইলা, ফার্স্ট টু 8th ফাইলাকে আমরা বলেছিলাম নন কর্ডেট। তার মানে দাঁড়াচ্ছিল 1 নাম্বার থেকে 8 নাম্বার পর্যন্ত পর্বকে আমরা বলেছিলাম হচ্ছে যে নন কর্ডেট। আর নবম, হুইচ ইজ 9th যে ফাইলাম, নবম যে পর্ব, তাকে আমরা বলেছিলাম হচ্ছে কর্ডেট। কেন স্যার? কারণ হিসেবে আমরা বলতে পারি 9 নাম্বার যে পর্ব, এই পর্বের অধীনে যে প্রাণীগুলো আছে, সো দ্য অ্যানিমালস আন্ডার দিস ফাইলাম, আন্ডার দিস 9 ফাইলাম, দে হ্যাভ, তাদের কি আছে স্যার? নটোকর্ড আছে। সো নটোকর্ড কখন আছে? জীবনের কোন সময় আছে? স্যার, জীবনের যে কোনো সময়, এনি টাইম অফ দেয়ার লাইফ সাইকেল। ধরি কোনো একটা অ্যানিমেল যে আন্ডার দ্য ফাইলাম কর্ডাটা, তার ভ্রূণ অবস্থায়, ডিউরিং এমব্রায়োনিক স্টেজ তার নটোকর্ড ছিল, সে এখন অ্যাডাল্ট, তার নটোকর্ড নাই। সো এখন নাই তো কি হয়েছে স্যার? তার তো এক সময় ছিল, জীবনের কোনো একটা সময় তার বডিতে নটোকর্ড ছিল। সো যখনই হয়তো আরেকটা অ্যানিমেল পেতে পারি, যেমন এমন একটা অ্যানিমেল তার জীবনে সবসময় নটোকর্ড আছে, এমব্রায় অবস্থাতেও ছিল, ভ্রূণ অবস্থাতেও ছিল, আবার অ্যাডাল্ট পরিণত অবস্থাতেও এখনও নটোকর্ড আছে। নটোকর্ডটা এক্সটিংক্ট হয়ে যায় নাই, চলে যায় নাই, এইটা পারসিস্ট করতেছে, এটা চিরস্থায়ী। সো নটোকর্ড চিরস্থায়ী হোক না হোক, জীবনের কোনো একটা সময় যদি আপনার আমার বডিতে নটোকর্ড নামে এই বিশেষ গঠনটা পাওয়া যায়, তাহলেই আমরা এই কর্ডাটা পর্বের অন্তর্ভুক্ত প্রাণী হিসেবে আমরা চিহ্নিত হব। সো দেন, অনলি দেন উই ক্যান বি রিকগনাইজড। আমাদেরকে আসলে আমরা কী হিসেবে রিকগনাইজড হব? আমরা রিকগনাইজড হব আন্ডার আন্ডার অ্যান অ্যানিমাল আন্ডার দিস ফাইলাম। তাহলে আমরা এই ফাইলামের আন্ডারে একটা অ্যানিমেল হিসেবে আমরা হচ্ছে রিকগনাইজড হতে পারি। তার মানে যেটা বুঝতে পারলাম যে আপনি এই 9 নাম্বার মুখ্য পর্বের অধীনে থাকবেন নাকি থাকবেন না। সো it depends on the presence or absence of notochord. If you have notochord at any time of your life cycle, either during embryo stage or during the adulthood or throughout the life, আপনার এমব্রায়ো স্টেজে আছে, আপনার অ্যাডাল্টহুডে আছে, সারা জীবন ধরেই আছে, থাকলেই হলো, তাহলে আপনি থাকবেন আন্ডার দিস ফাইলাম, উইচ ইজ, আপনি হবেন একজন কর্ডেট, আপনি হবেন আন্ডার দ্য ফাইলাম কর্ডাটা, আপনি কর্ডাটা পর্বের অধীনে হিসেবে গণ্য হবেন এবং আপনাকে আমি রাখবো হচ্ছে কর্ডেট নামে। আর যদি আপনার জীবনের কোনো সময়ে নটোকর্ড না থাকে, অনলি দেন আমি আপনাকে বলবো হচ্ছে নন কর্ডেট। আপনি অন্য যে কোনো পর্বের অধীনে হতে পারেন, দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট আপনি এই কর্ডাটা পর্বের অধীনে আপনি গণ্য হবেন না স্যার। তাহলে আমরা প্রথমে আসি। প্রথমে বলা হচ্ছে পর্ব কর্ডাটা। ল্যাটিন কর্ডা মানে হচ্ছে কর্ড, রজ্জু মানে হচ্ছে দড়ি, কর্ড মানেও দড়ি, দড়ির মতো অংশ, সুতার মতো একটা অংশ। আর গ্রিক আটা মানে হচ্ছে বিয়ার করা। সো বিয়ার করে, বহন করে, দেহে কি বহন করে স্যার, কি বিয়ার করে স্যার? ওরা নটোকর্ড
নামে স্পেশাল রোপ লাইক স্ট্রাকচার, দড়ির মতো, রজ্জু বা দড়ির মতো স্ট্রাকচার বিয়ার করে। সো কর্ড নর্মাল যে কোনো দড়ি না। আমি যদি আমার গলায় একটা দড়ি পেঁচায় বলি যে না আমি হচ্ছে কর্ডাটা, তা তো হচ্ছে না। সো যে কোনো দড়ি না, যে কোনো কর্ড না, যে কোনো রজ্জু না। সো এটা একটা স্পেসিফিক কর্ডকে ইন্ডিকেট করতেছে যে হুইচ ইজ নট আ কর্ড। তাহলে আটা মানে বিয়ার করা, কাকি বিয়ার করে, নট ও কর্ডকে বিয়ার করে, তাহলেই আপনার নাম হবে হচ্ছে কর্ডাটা। তাহলে আপনার পর্ব হবে কর্ডাটা, আর আপনার পরিচয় হবে আপনি হবেন একজন কর্ডেট। এখন সম্ভবত এই কোশ্চেনটা আসে যে আমি যদি নটোকর্ড বিয়ার করার কারণে আমার ফাইলাম যদি হয়ে যায় নটোকর্ড বিয়ার করার কারণে আমার ফাইলামটা যদি হয়ে যায়, আমার পর্ব যদি হয়ে যায় হচ্ছে কর্ডাটা, আমার পরিচয় যদি হয় কর্ডেট, হোয়াট ইজ দ্য নটোকর্ড? এই নটোকর্ড জিনিসটা অ্যাকচুয়ালি কি? সো নটোকর্ড জিনিসটা কি এটা এত ডিটেলসে না গিয়ে পরীক্ষায় লেখার মতো আগে আমরা অ্যান্সারটাকে অ্যান্সার করে নেই। সো আমরা পরীক্ষায় এই সংজ্ঞাটা আসতে পারে স্যার নটোকর্ড কাকে বলে, তাহলে আমরা এটা বলতে পারি যে আগে আমরা এটা বলে নিচ্ছি, যেসব প্রাণী জীবনে কোনো না কোনো পর্যায়ে পৃষ্ঠ মধ্য বরাবর দণ্ডাকার ও স্থিতিস্থাপক নটোকর্ড থাকে। আমরা একটু স্লোলি বুঝি, হ্যাঁ? তাহলে যেসব প্রাণী অ্যানিমালস, যেসব প্রাণীর জীবনে কোনো না কোনো পর্যায়ে, সো অ্যানিমালস হু হ্যাভ নটোকর্ড অ্যাট এনি টাইম অফ দেয়ার লাইফ সাইকেল, এনি টাইম অফ দেয়ার লাইফ সাইকেল, জীবনের কোনো না কোনো পর্যায়ে অ্যানিমালস হু হ্যাভ, যেসব প্রাণীর আছে উইচ ইজ নটোকর্ড, নটোকর্ডটা আছে, তাহলে ওই সমস্ত অ্যানিমেলকে আমরা বলবো হচ্ছে কর্ডেট, এবং ওই সমস্ত অ্যানিমেলকে আমরা রাখবো আন্ডার দ্য ফাইলাম কর্ডাটা। সো বাংলা ভার্সনের যে সংজ্ঞাটা, সেখানে তুমি দুইটা ওয়ার্ড হয়তো বাড়তি পাচ্ছ, এটা আমি বলে দিচ্ছি। বলছে পৃষ্ঠ মধ্যরেখা বরাবর। সো এর ইংলিশটা কি হতে পারে? সেটা হচ্ছে পৃষ্ঠকে আমরা বলি ডরসাল, পিঠের দিক, উপরের দিক, আর নিচের দিককে আমরা ইংলিশে বলি হচ্ছে ভেন্ট্রাল। ইংলিশ বলতে আসলে এটা বায়োলজিক্যাল টার্ম, মধ্য মানে মাঝখানে। সো ডরসালি, অ্যানিমালস হু হ্যাভ নটোকর্ড অ্যাট দ্য ডরসাল, মিড ডরসাল সাইড। মিড ডরসাল মানে কি হতে পারে জিনিসটা বোঝো। আমি বললাম আমার পিঠের ডান দিকে, স্যার পিঠের তো ডান দিকেও হয়, পিঠের তো বাম দিকেও হয়। সো কোথায় আছে অ্যাকচুয়ালি? পিঠের ঠিক মাঝখানে আছে। সো পিঠ, পৃষ্ঠ মানে উপরের দিকে, পিঠের দিকে, উপরের দিকে, ডানেও না বামেও না, আছে ঠিক মাঝখানে। এই জন্য বাংলা ভাষণে আমরা বলেছি পৃষ্ঠ মধ্যরেখা বরাবর। সো মিড ডরসাল সাইড অথবা মিড ডরসালি। তাহলে আমরা বলতে পারি অ্যানিমালস হু হ্যাভ নটোকর্ড অ্যাট দ্য মিড ডরসাল সাইড অফ দেয়ার বডি, তাদের বডির মাঝখানে, কিসের মাঝখানে? বুকের মাঝখানে না, নিচের দিকে না, পৃষ্ঠ মানে আবার বলতেছি উপরের দিকে, উপরের দিকে। আচ্ছা, তাহলে আমি যদি বলি একটা বিড়াল দেখায় বলি এই বিড়ালের পিঠ, আর বিড়ালের পিঠকে আপনি ডানে খুঁজবেন বামে খুঁজবেন না, বিড়ালের পিঠ, পৃষ্ঠ দিক মানে হচ্ছে বিড়ালের উপরের অংশটা, আর অঙ্কীয় মানে বাংলায় অঙ্কীয় মানে নিচের অংশটা, আর ইংলিশে আমরা আবার বলতেছি বলি ডরসাল এবং ভেন্ট্রাল। যেমন স্যার আমরা একটু দেখাতে পারি, যদি আমরা এই ফিগারটা দেখাই, এই তো একটা শার্ক। সো এই পোর্শনটাকে এই সাইডটাকে আমরা বলবো কি উপরের দিক, পৃষ্ঠদেশ, বা আমরা ইংলিশে বলবো ডরসাল। এখানে খেয়াল করেন এই যে ফিন, পাখনা উপরের দিকে আছে বলে আমি কি বলেছি? ডরসাল ফিন, পৃষ্ঠ পাখনা। আর বলেন এই নিচের দিককে তাহলে আমরা কি বলবো? তাহলে পৃষ্ঠের অপোজিট ওয়ার্ড হচ্ছে অঙ্কীয়, পৃষ্ঠীয় অঙ্কীয়, ডরসালের অপোজিট ওয়ার্ড তাহলে কি হবে? ভেন্ট্রাল। আই থিঙ্ক আমি এই ডিরেকশন দুইটা বুঝতে পারছি। তাহলে থাকবে কোন দিকে নটোকর্ড? থাকবে পিঠের দিকে, উপরের দিকে, এবং উপরে ডানেও না বামেও না, ঠিক মাঝখানে। সো মিড ডরসাল, পৃষ্ঠ মধ্যরেখা বরাবর। আচ্ছা, দণ্ডাকার ইংলিশ কি? রড শেপড। আর স্থিতিস্থাপক বলতে আমরা বুঝাবো হচ্ছে আমাদের ফ্লেক্সিবল। তাহলে রড শেপ, ফ্লেক্সিবল, এই দুটা হচ্ছে ওর ক্যারেক্টার। নটোকর্ডের তাহলে আমরা কী ক্যারেক্টার পেলাম? ও মনে করেন না যেগুলো আমি সামনে লিখি নাই, এখানে শর্ট করে লিখেছি, বইতে ভাবে লেখা ছিল, আর ইনফোগুলো কোনোটাই মিসিং না, এখানে সব দেওয়া আছে। এই যে ও ফ্লেক্সিবল বা ইলাস্টিক হয়, নটোকর্ড রড শেপড হচ্ছে, দেহের পৃষ্ঠদেশে অবস্থিত, ডরসাল সাইডে, মধ্যরেখা বরাবর, মিড লাইনে, এভরিথিং স্যার লেখা আছে। আচ্ছা, সো আমি এটা বুঝতে পারলাম। আমরা একবার সামারাইজ করি, কারণ বারবার শুনলে পড়াগুলো মনে থাকবে স্যার। তাহলে আমরা বলতেছিলাম পর্বের নাম যদি হয় কর্ডাটা, তাহলে ফাইলাম, ইফ দ্য নেম অফ দ্য ফাইলাম ইজ কর্ডাটা,
সো মনে রাখতে হবে যে ইউ হ্যাভ টু রিমেম্বার, সো ওই সমস্ত অ্যানিমেলকেই আমরা এই ফাইলামের আন্ডারে রাখবো। সো উই ক্যান অ্যাড দোজ অ্যানিমেলস ইন দিস ফাইলাম, ওই সমস্ত অ্যানিমেলকেই আমরা এই ফাইলামের আন্ডারে রাখবো হু হ্যাভ নটোকর্ড, যাদের আছে নটোকর্ড। সো যে সমস্ত অ্যানিমেলে নটোকর্ড আছে ওদেরকে আমরা কর্ডাটা ফাইলামের আন্ডারে রাখি। নটোকর্ডটা কখন আছে? এখন আছে নাকি এমব্রায় অবস্থায় ছিল নাকি সবসময় থাকতে হবে? আমি বললাম হোয়াট এভার, জীবনের লাইফ সাইকেলের যে কোনো এক সময় বডিতে নটোকর্ড থাকলেই হলো। ও বাই দ্য ওয়ে, বডির কোথায়? তখন অ্যান্সার আসবে বডির হচ্ছে ডর্সাল সাইডে, উপরের দিকে। উপরের দিকে ডানে না বামে না, উপরের দিকে কোথায়? উপরের দিকে ঠিক মাঝখানে, মিড লাইনে। এবং এই নটোকর্ডটা কেমন হয়? এটা হচ্ছে রড শেপ, দণ্ডাকার হয়, দণ্ডের মতো, লম্বা লাঠির মতো হয়। এবং এবং এইটা হয় হচ্ছে একটু ফ্লেক্সিবল টাইপের, একে বেন্ড করা যায়, স্থিতিস্থাপক বাংলায় বলা হচ্ছে। ডান। সো এই ছিল আমাদের ইন্ট্রোডাকশন। এইবার মনে রাখতে হবে যে একটা সেট এর আন্ডারে যেমন সাবসেট পাওয়া যায়, আবার এই কোঅর্ডিনেটর নামের ফাইলামের আন্ডারে আবার হচ্ছে, যেহেতু কোঅর্ডিনেটরটা অনেক ডেভেলপড একটা ফাইলাম, হ্যাঁ, এই জন্য কোঅর্ডিনেটর নামের এই ফাইলামের আন্ডারে আমরা আবার হচ্ছে সাব ফাইলাম পাচ্ছি। উপপর্ব ইংলিশ হচ্ছে সাব ফাইলাম। এখন আবার রিপিট করি, আমাদের ফাইলাম এর নাম যদি হয় কোঅর্ডিনেটর, এর আন্ডারে হুট করে আমরা আগেই ক্লাস বলবো না। আমরা 9-10-এ পড়ে আসছিলাম কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস, জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্রগণ, প্রজাতি। এরকম করে ডিরেক্ট পর্ব এর অধীনে শ্রেণী না বলে, এটা যদি একটু বিট কমপ্লেক্স, লিটল বিট কমপ্লেক্স, একটু জটিল, এজন্য আমরা শর্ট করে পর্ব এর অধীনে শ্রেণী না বলে, ফাইলামের আন্ডারে ক্লাস না বলে, আমরা আগে বলবো যে কোঅর্ডিনেটর নামের এই ফাইলামের আন্ডারে কি আছে? উপপর্ব। দেন উপপর্বের অধীনে আমরা কি বলবো? ক্লাস বা শ্রেণী। তাহলে আমরা কি করতেছি? আমরা প্রথমে বলবো হচ্ছে যে পর্বের নাম, ইফ দ্য নেম অফ দ্য ফাইলাম ইজ কোঅর্ডিনেটর, পর্বের নাম যদি হয় কোঅর্ডিনেটর, এর আন্ডারে মোট উপপর্ব কয়টি স্যার? 3টি। সো নাম্বার অফ সাব ফাইলাম হচ্ছে 3টা। আর টোটাল নাম্বার অফ স্পিসিস এটা হচ্ছে 68,626, উইচ ইজ 68,626টা। আচ্ছা, এটা একটু ইনফরমেটিভ, এটা মনে রাখতে হবে। এখন এই যে উপপর্ব, এটা একটু আবার দেখালে আমাকে ভালো হতো আসলে। অফকোর্স দেখাবো স্যার, খেয়াল করেন। ব্যাপারটা কাইন্ড অফ এরকম হয়, দেখো, আমরা অন্যান্য ক্ষেত্রে যেহেতু ওদের কমপ্লেক্সিটি কম, আমরা বলি স্যার পর্ব এর অধীনে পাওয়া যায় হচ্ছে ক্লাস, উইচ ইজ পর্ব এর অধীনে পাওয়া যায় শ্রেণী। ইংলিশে বলবো ফাইলামের আন্ডারে পাওয়া যায় হচ্ছে ক্লাস। বাট এটা যেহেতু জটিল, আমি আবার রিপিট করতেছি। তাহলে এই পর্ব বা ফাইলামকে আমরা আগে প্রাইমারিলি ডিভাইড করব 3টা উপপর্বে। সো কোঅর্ডিনেটর নামের এই ফাইলামকে আমরা ডিভাইড করব 3টা সাব ফাইলামে, সাব ফাইলাম 1, সাব ফাইলাম 2, সাব ফাইলাম 3। প্রত্যেকটা সাব ফাইলামের আন্ডারে কী পাবো? আমরা হচ্ছে শ্রেণী। তাহলে পর্ব এর অধীনে ডিরেক্ট শ্রেণী না বলে আগে আমরা বলবো সাব ফাইলাম বা উপপর্ব, দেন আমরা বলবো ক্লাস বা শ্রেণী। আই থিঙ্ক আমি বুঝতে পারছি। এখন এই 3টা উপপর্ব এর নাম আমরা মাত্র দেখে আসলাম। প্রথমটার নাম ছিল হচ্ছে সাব ফাইলাম নাম্বার 1, আমরা মুখস্থ করব ইউরো কোঅর্ডিনেটর। সাব ফাইলাম নাম্বার 2 বা উপপর্ব 2 নাম হচ্ছে সেফালো কোঅর্ডিনেটর। আর সাব ফাইলাম নাম্বার 3 বা উপপর্ব 3 এর নাম হচ্ছে ভার্টিব্রাটা। তাহলে ইউরো কোঅর্ডিনেটর, সেফালো কোঅর্ডিনেটর এবং ছিল হচ্ছে ভার্টিব্রাটা। ইউরো কোঅর্ডিনেটর, সেফালো কোঅর্ডিনেটর এবং লাস্ট অফ অল কী ছিল স্যার? ভার্টিব্রাটা। দেখেন, আমরা লাস্ট লেকচারে পড়ে আসছিলাম যে প্রত্যেকটা ফাইলামের আন্ডারে অ্যানিমেলদের কিন্তু আমরা একটা জেনারেল নাম দিই। যেমন স্যার আমি বলি, আপনাকে মনে করিয়ে দিই, পরিফেরা কী ছিল? পরিফেরান নামে ডেকেছিলাম। তারপর নিডারিয়াদের বলেছিলাম নিডারিয়ান, নেমাটোডস বলেছিলাম নেমাটোডা ফাইলামের আন্ডারে অ্যানিমেলদের। তারপর মলাস্ক বলেছিলাম, আমরা আর্থ্রোপোডস বলেছিলাম, আমরা অ্যানিলিডস বলেছিলাম, অ্যানিমালস আন্ডার দ্য ফাইলাম অ্যানিলিডাদের। তারপর আমরা বলেছিলাম অ্যাকাইনোডার্মস। সো অ্যাকাইনোডার্মস ছিল কারা? অ্যানিমালস আন্ডার দ্য ফাইলাম অ্যাকাইনোডার্মাটা। সো দিজ আর কল অ্যাকচুয়ালি জেনারেল নেমস বা সাধারণ নাম। সো যত প্রাণী আছে সবার তো ইন্ডিভিজুয়াল নাম আছে, কারোর নাম গরু, কারোর নাম ছাগল। বাট যে সমস্ত অ্যানিমেল যারাই হচ্ছে এই কোঅর্ডিনেটর ফাইলামের আন্ডারে পড়বে, ওদের জেনারেল নাম কি হবে? কোঅর্ডিনেট। সো কোঅর্ডিনেটর পর্বের অন্তর্গত প্রাণীদের কোঅর্ডিনেট নামে ডাকা হচ্ছে।
সো আবার আমরা যদি ইংলিশে আসি, অ্যানিমালস আন্ডার দিস ফাইলাম আর কমনলি নোন অ্যাজ কর্ডেড। সো কমনলি নোন অ্যাজ, সো এটা কমন নেম অর জেনারেল নেম। সো পরীক্ষায় যদি এমসিকিউ আসে, হোয়াট ইজ দ্য জেনারেল নেম অফ দ্য অ্যানিমালস আন্ডার দ্য ফাইলাম কর্ডাটা, সো আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে কর্ডেট। বাংলায় বলি যে কর্ডাটা পর্বের অন্তর্গত সকল প্রাণীদের সাধারণভাবে কর্ডেট নামে ডাকা হয়। আর ইংলিশে বললে বলবো অল দ্য অ্যানিমালস আন্ডার দিস ফাইলাম আর কমনলি নোন অ্যাজ অর জেনারেলি নোন অ্যাজ কর্ডেট। ডান, আলহামদুলিল্লাহ, শেষ। নেক্সট রাশি, এগুলো ওদের ক্যারেক্টারিস্টিক শুরু হয়ে গেল। আমরা দেখেছিলাম ওদের সংগঠন মাত্রা, উইচ ইজ সংগঠন মাত্রা ইংলিশটা ছিল হচ্ছে কি স্যার, ছিল লেভেল অফ অর্গানাইজেশন। সংগঠন মাত্রা, মাত্রা লেভেল, সংগঠনকে আমরা কি বলি, অর্গানাইজেশন। তাহলে সংগঠন মাত্রার ইংলিশ কি হবে, লেভেল অফ অর্গানাইজেশন। আমরা প্রিভিয়াসলি পড়ে আসছি প্রথম যে ফাইলাম পরিফেরা, সেখানে আমরা কি পেয়েছিলাম, আমার মনে হয় মুখে মুখে বলার থেকে একটু দেখায় দিলে আই থিঙ্ক সেটা বেটার হয় স্যার। যেমন আমরা পড়েছিলাম এই যে লেভেল অফ অর্গানাইজেশন, প্রথম ফাইলামে পেয়েছিলাম আমরা সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন, তাহলে সেল ছিল ওর হায়েস্ট লিমিট। 2 নাম্বার ফাইলামে নিডারিয়াতে আমরা পেয়েছিলাম সেল টিস্যু, তাহলে ওদের লেভেলটা একটু ইনক্রিজ করলো, 2 নাম্বারে চলে আসলো, সেল থেকে টিস্যুতে চলে আসলো। 3 নাম্বার ফাইলামে আমরা পেয়েছিলাম টিস্যু অর্গান লেভেল অফ অর্গানাইজেশন, হুইচ ইজ ওদের লেভেলটা 3 নাম্বার লেভেলে চলে আসছে, সেল থেকে টিস্যু, টিস্যু থেকে অর্গান পর্যন্ত চলে আসছে। আর 4 নাম্বার লেভেলে আসছে, 4 নাম্বার লেভেলটা হচ্ছে অর্গান সিস্টেম। এটা ছিল 4 নাম্বার ফাইলাম থেকে শুরু করে বাকি সব ফাইলামের জন্য এই 4 নাম্বার লেভেলটা। সো কারণ সিস্টেমের পর তার কিছু নাই আসলে, এজন্য 4 নাম্বার ফাইলাম থেকে নিয়ে শুরু করে, অর্থাৎ ফাইলাম নেমাটোডা থেকে শুরু করে রেস্ট অফ দ্য ফাইলাম ইনক্লুডিং আমরা আজকে যাকে নিয়ে পড়তেছি কর্ডাটা, 9 নাম্বার মেজর ফাইলাম, সবারই কি হবে 4 থেকে শুরু করে 9, সবারই হবে হচ্ছে অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন। দ্যাট মিনস এদের বডিতে সেল আছে, কিছু সেল মিলে টিস্যু বানিয়েছে, টিস্যু মিলে আমাদের অর্গান বানিয়েছে, এবং কিছু অর্গান একসাথে হয়ে কি বানিয়েছে, ফিউ অর্গানস ইউনাইট টু পারফর্ম আ কমন ফাংশন অ্যান্ড দ্যাট ইজ বেসিক্যালি কল সিস্টেম। সো একে আমরা বলতেছি অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন। তাহলে এটাকেই যদি আমরা আমাদের নোটে ব্যাক করাই, বলা হচ্ছে কতগুলো অঙ্গ একত্রে নির্দিষ্ট কাজে নিয়োজিত থাকলে, ইফ ফিউ অর্গানস ওয়ার্ক টুগেদার, একসাথে কাজ করে, ফর আ সিঙ্গল পারপাস, যদি কতগুলো অর্গান একসঙ্গে একটা সিঙ্গল পারপাসে কাজ করে। স্যার আমি না বুঝতেছি না, খেয়াল করেন, স্টোমাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, ইসোফেগাস উইচ ইজ পাকস্থলী, ক্ষুদ্রান্ত বৃহদাংশ, আর ইসোফেগাস মানে হচ্ছে অন্ননালী। সো এই সমস্ত অর্গান, এটা কিন্তু ডিফারেন্ট 4টা বা 5টা অর্গান, কিন্তু ওরা কিন্তু একত্রে কাজ করে, দে ওয়ার্ক টুগেদার ফর আ সিঙ্গল পারপাস, সেটা হচ্ছে একই উদ্দেশ্য নিয়ে কাজ করে, একটাই উদ্দেশ্য, খাবারকে পরিপাক করা বা ডাইজেস্ট করা। এভাবে করে কতগুলো অর্গান যখন একসাথে হয়ে একটা স্পেসিফিক কাজ করে, তখন ওই সমস্ত অর্গানগুলোকে আমরা একসাথে বলি হচ্ছে সিস্টেম, বাংলায় বলি তন্ত্র। আর মাত্র আমরা দেখে আসলাম ফ্রম দ্য 4th টু দ্য লাস্ট, মানে 9 পর্যন্ত সবাই কি হবে, এই অর্গান সিস্টেম গ্রেডের মধ্যেই পড়বে। আমাদের পাশে আসলে লেখা আছে এটা দেখেন, অর্গান সিস্টেম গ্রেড অফ, মনে করেন এখানে শুধু বাংলায় লেখা, ইংলিশে লেখা নাই, পাশে লেখা আছে অর্গান সিস্টেম গ্রেড অফ অর্গানাইজেশন। বলতে আমরা বুঝি অর্গানগুলো যদি একসঙ্গে কাজ করে, ওয়ার্ক টুগেদার টু পারফর্ম সাম ফাংশন, মানে পারফর্ম আ স্পেসিফিক গোল অন আ স্পেসিফিক গোল অন আ স্পেসিফিক পারপাস, এমনিও লিখতে পারো, তাহলে আমরা তাকে কি বলবো, অর্গান সিস্টেম গ্রেড। এবং একে আমরা বলবো হাইয়েস্ট লেভেল, কারণ এরপর তার কোনো লেভেল আসে না স্যার। তাহলে দ্য সিম্পলেস্ট অ্যানিমাল হ্যাভিং দিস টাইপ অফ অর্গানাইজেশন, যাকে দিয়ে এই টাইপের অর্গানাইজেশন আসলে স্টার্টিংটা হয়, ইনিশিয়েশন হয়, সেটা হচ্ছে 4 নাম্বার ফাইলাম নেমাটোডা। এটাও মাত্র আমরা দেখে আসলাম, লাস্ট লেকচারেও ছিল। নেমাটোডা থেকে শুরু করে এরপর যতগুলা ফাইলাম আসবে, নেমাটোডা যদি হয় 4 নাম্বার, 5 নাম্বারে কী ছিল, মলাস্কা, 6 কী ছিল, অ্যানিলিডা, 7 কী ছিল, আর্থ্রোপোডা, 8 ছিল একাইনোডার্মাটা, আর আমরা আজকে 9 নাম্বার নিয়ে পড়তেছি কর্ডাটা। সবাই হবে কি, অর্গান সিস্টেম গ্রেড অফ অর্গানাইজেশন। ডান। বাংলায় বললে অঙ্গতন্ত্র সংগঠন মাত্রার প্রাণী। নেক্সট আমরা বলেছি সিলম। তাহলে সিলম আমরা আসলে কি বলতে আমরা কি বুঝি, আমরা লাস্ট ক্লাসে সব বলে আসছি। তারপরে আমরা বলি, এগুলো আমাদের অফলাইনের ব্যাচে সিলমগুলো খুব ভালো মতো পড়ানো হয়েছিল,
তারপরেও আমি একটু বলবো। তাহলে সিলম বলতে আসলে আমরা কি বুঝি? সহজ কথা, কঠিন আমরা কিছু বলবো না। সিলম বলতে আসলে আমরা নিজেদের মধ্যে আলোচনা করি, বইয়ের ভাষা না বলে, সিলম বলতে আসলে আমরা বুঝি একটা গহ্বর, ইংলিশে বললে একটা স্পেস, ফ্রি স্পেস। এটা কি যে কোনো স্পেস? বডির যে কোনো স্পেস? যে কোনো অ্যানিমেলে পাওয়া যায়? দুইটা অ্যান্সার করে ফেলছি, দুইটা কোশ্চেন করে ফেলছি। প্রথম কোশ্চেনের অ্যান্সার, না স্যার এটা যে কোনো স্পেস না, এটা একটা স্পেসিফিক স্পেস। কোন স্পেস? এটা হলো আমাদের দ্য স্পেস ইন বিটুইন বডি ওয়াল অ্যান্ড ওয়াল অফ দ্য গাট, হুইচ ইজ আমাদের দেহের প্রাচীর আর পৌষ্টিক নালীর প্রাচীরের মাঝখানের যে স্পেসটুকু, সেই স্পেসটা। এটা যে কোনো অ্যানিমেলেই পাওয়া যায়? না স্যার, শুধুমাত্র ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমেলেই পাওয়া যায়। এবং লাস্ট একটা ক্যারেক্টারিস্টিক্স, এই স্পেসটাকে চারদিক থেকে সারাউন্ড করে থাকবে একটা থিন, পাতলা একটা কাভারিং, পাতলা একটা আবরণ, যার নাম কি হবে স্যার? পেরিটোনিয়াম। তাহলে তাই বলা হচ্ছে, খেয়াল করো পাশে ইংলিশে বলা হয়েছে ট্রিপ্লোব্লাস্টিক প্রাণীতে দেহ প্রাচীর, বডি ওয়াল, পৌষ্টিক নালীর প্রাচীর, ওয়াল অফ দ্য এলিমেন্টারি ক্যানাল অথবা ওয়াল অফ দ্য গাট এর মাঝে মাঝে, সো এই দুইজনের মাঝের একটা ফাঁকা স্থান। সো দ্য স্পেস, ফাঁকা স্থানটি, দ্য স্পেস, মাঝে মানে হলো ইন বিটুইন, কার কার মাঝখানে? বডি ওয়াল এবং ওয়াল অফ দ্য গাট অথবা ওয়াল অফ দ্য এলিমেন্টারি ক্যানাল, এই দুইজনের মাঝখানে যে স্পেসটা পাওয়া যায় এবং যেই স্পেসকে সারাউন্ড করে থাকে, আবৃত করা মানে সারাউন্ড করে থাকা, এনক্লোজ করে থাকা, কি কোন আবরণটা? এই যে পাতলা পেইটোনিয়াম পর্দা, উইচ ইজ থিন পেইটোনিয়াম কাভারিং অথবা পেইটোনিয়াম মেমব্রেন। সো এই পেরিটোনিয়াম নামের যে পাতলা কাভারিংটা আছে, মেমব্রেনটা আছে, এটা দিয়ে সারাউন্ডেড থাকবে স্যার। তারপরে একটা স্পেস, আমরা ছিলাম যে একটা স্পেসকে বুঝাবো যা থাকবে শুধুমাত্র ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমেলে, এবং যা থাকবে হচ্ছে ওই সমস্ত ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমেলের দেহ প্রাচীর, হুইচ ইজ বডি ওয়াল এবং ওয়াল অফ দ্য গাটের মাঝখানে, তাকে আমরা বলবো হচ্ছে স্যার কি? সিলম। এখন স্যার ইংলিশে কি বলা হয়েছে? বলা হয়েছে দ্য স্পেস বিটুইন দ্য বডি ওয়াল অ্যান্ড দ্য এলিমেন্টারি ক্যানাল। সো বডি ওয়াল এবং এলিমেন্টারি ক্যানাল এর মাঝখানে যে স্পেসটা, অথবা ওয়াল অফ দ্য এলিমেন্টারি ক্যানাল, হ্যাঁ, বডি ওয়াল, বডির ওয়াল এবং এলিমেন্টারি ক্যানালের ওয়ালের মাঝখানে যে স্পেসটুকু, তার নামই হচ্ছে সিলম। এবং এই স্পেসকে বা ক্যাভিটিকে বা স্পেসকে, স্পেস আর ক্যাভিটি সিনোনিম, একই অর্থ মিনিং করে। বাংলায় বলা হয় ক্যাভিটিকে বলা হয় গহ্বর, সো দেহ গহ্বর, বডি ক্যাভিটি। তাহলে আর স্পেস এর বাংলা বলা হচ্ছে, আবিধানিক বাংলা হচ্ছে ফাঁকা স্থান। গহ্বর আর ফাঁকা স্থান অর্থ সেম। তাহলে এই ফাঁকা স্থানকে বা গহ্বরকে বা স্পেসকে বা ক্যাভিটিকে সারাউন্ড করে থাকবে হচ্ছে পেইটোনিয়াম নামের কাভারিংটা, যার অরিজিন হচ্ছে ওই যে আমরা ট্রিপ্লোব্লাস্টিক ছিলাম, আমাদের এমব্রায়োতে 3টা লেয়ার ছিল, আউটার এক্টোডার্ম, ইনার হচ্ছে এন্ডোডার্ম, আর ইন বিটুইন ছিল মেসোডার্ম। তাহলে এই মেসোডার্ম নামের যে লেয়ারটা ছিল, সেই লেয়ার থেকেই আসলে এই পেইটোনিয়াম নামের কাভারিংটা হচ্ছে অরিজিনেট করে। আচ্ছা, আমরা যদি ছবিটা খেয়াল করি, সবাই খুব মনোযোগ দিব। এই ছবিতে স্যার আমরা বলেন কি দেখতে পারতেছি? আমরা যেটা বুঝতে পারতেছি যে, খেয়াল করব, এইটা যদি হয় বডি ওয়াল, আমার কার্সার খেয়াল করব, এইটা যদি হয় বডি ওয়াল আর এইটা যদি হয় ওয়াল অফ দ্য গাট, এটা হচ্ছে আমাদের গাট, এর মধ্যে আমাদের খাবার থাকে। সো এটা হচ্ছে ওয়াল অফ দ্য গাট, এটা বডি ওয়াল। তাহলে বডি ওয়াল, বডি ওয়াল এবং ওয়াল অফ দ্য গাটের মাঝখানে এই স্পেসটার নাম, এটা কিন্তু স্পেস না, যে ডট ডট আছে, ডট ডট, সো এটা একটা স্পেস। তাহলে আমি চাইলেই বলতে পারি এই স্পেসটার ডান দিকে গেলে কি আছে? বডি ওয়াল। এই স্পেসের বাম দিকে আসলে এই যে আমাদের এলিমেন্টারি ক্যানাল, ওয়াল অফ দ্য এলিমেন্টারি ক্যানাল, এবং এই স্পেসটাকে চারদিক থেকে সারাউন্ড করে আসে যে ব্লু কালার, আমরা এখানে বোঝানোর জন্য ব্লু কালার করছি, একটা কাভারিং যার নাম ছিল পেইটোনিয়াম। তাহলে আমরা কি বলতে পারি? দ্য স্পেস ইন বিটুইন বডি ওয়াল অ্যান্ড ওয়াল অফ দ্য গাট অ্যান্ড হুইচ ইজ সারাউন্ডেড বাই আ কাভারিং known as পেইটোনিয়াম ইজ কল্ড সিলম। আর যাদেরই সিলম থাকবে, সিলম নামের স্পেস থাকবে, ওদেরকে আমরা কি বলবো? সিলমেট। তাহলে আমরা এই জন্য বলেছি, বাংলায় বলেছি সিলমেট বা সিলম বিশিষ্ট প্রাণী যার সিলম আছে। তাহলে আমাদের আবার বলি, আমরা পড়তেছিলাম ফাইলাম কর্ডাটা নিয়ে। এই কর্ডাটা ফাইলামটাকে আমরা বলেছি ফার্স্টে, ওরা হচ্ছে অ্যানিমালদের আমরা বলি কর্ডেট, ওরা হচ্ছে অর্গান সিস্টেম গ্রেড। আচ্ছা, হুইচ ইজ অঙ্গতন্ত্র সংগঠন মাত্রার প্রাণী। আমরা মাত্র জানতে পারলাম ওদের সিলম আছে, এই জন্য ওরা সিলমেট প্রাণী। সো দে হ্যাভ সিলম
দ্যাটস ওয়াই উই ক্যান কল দেম সিলোমেট অ্যানিমেল। নেক্সট আমরা বলবো ওদের ভ্রূণ স্তর বা জার্ম লেয়ার। আমরা এটাও জেনে আসছি লাস্ট ক্লাসে। কি জেনে আসছি বলেন স্যার? আমরা জেনে আসছি এই যে জার্ম লেয়ার, প্রথম যে ফাইলামটা, প্রথম যে পর্বটা পরিফেরা, ওদের আসলে হায়েস্ট লেভেল কি ছিল? সেলুলার লেভেল স্যার। আমরা আজকে ক্লাসেও বলছি। তাহলে এই জার্ম লেয়ারটা বলতে কিন্তু আসলে আমরা এমব্রায়োনিক টিস্যু লেয়ারকে বুঝি। সো স্যার যাদের হায়েস্ট লেভেল সেল, ওদের টিস্যু কেমন করে আসবে? এজন্য প্রথম ফাইলামে আমরা আসলে বলতেছি জার্ম লেয়ার কনসেপ্টটাই হচ্ছে অ্যাবসেন্ট। 2 নাম্বার ফাইলামে আমরা মনে রাখার জন্য বলেছিলাম ট্রিক্স, যে ওরা 2 নাম্বার ফাইলাম, ওদের জার্ম লেয়ারও 2টা, ওরা ডিপ্লোব্লাস্টিক। আর যে নাকি 3 নাম্বার ফাইলাম, তার জার্ম লেয়ারও 3টা, সে ট্রিপ্লোব্লাস্টিক। এখন ট্রিপ্লোব্লাস্টিকের পর তো আর কিছু টেট্রাব্লাস্টিক, পেন্টাব্লাস্টিক পাওয়া যায় না। এজন্য 3 নাম্বার হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক, 3 নাম্বারে 3টা জার্ম লেয়ার। এবং শুধু তাই না, এরপর থেকে যতগুলো ফাইলাম আসবে, 4 নাম্বার ফাইলাম, 5 নাম্বার ফাইলাম, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, ইনক্লুডিং আমাদের আজকের 9 নাম্বার, সবই কি হবে স্যার? ট্রিপ্লোব্লাস্টিক হবে। তাহলে আমরা বাংলায় বলবো সুন্দর একটা বাংলা, ভ্রূণস্তরী প্রাণী। অর্থাৎ ভ্রূণাবস্থায় ওর টিস্যুর স্তর বা লেয়ার ছিল কয়টা? 3টা। এবং ওয়ান্স এগেইন বাইরের লেয়ার বা স্তরের নাম ছিল একটোডার্ম, মাঝের লেয়ার বা স্তরের নাম ছিল হচ্ছে মেসোডার্ম, আর ভিতরের লেয়ার বা স্তরের নাম ছিল হচ্ছে এন্ডোডার্ম। তাহলে বলা হচ্ছে যেসব প্রাণীতে একটোডার্ম ও এন্ডোডার্মের মাঝে, সো একটো আর এন্ডো তো বেসিক্যালি আসেই, যে সমস্ত অ্যানিমেলে শুধুমাত্র বাইরে একটো আর ভিতরে এন্ডো পাওয়া যায়, ভিতরে কোনো মেসোডার্ম নামে থার্ড কোনো লেয়ার পাওয়া যায় না, মিডল লেয়ারটা অ্যাবসেন্ট, দে আর অ্যাকচুয়ালি ডিপ্লোব্লাস্টিক। 2টা লেয়ার আছে এরকম অ্যানিমেল। আর যাদের একটো আর এন্ডো তো আসেই স্যার, এছাড়াও ওদের মাঝখানে মেসোডার্ম নামে থার্ড আরেকটা লেয়ার আছে, তাকেই আসলে আমরা কি বলি তাহলে একটো বাইরে, এন্ডো ভিতরে, মাঝখানে হচ্ছে মেসোডার্ম। তাহলে বাইরে, ভিতরে আর মাঝখানে একটা, মোট কয়টা লেয়ার হলো স্যার? 3টা। এই সমস্ত অ্যানিমেলকে আমরা বলবো ট্রিপ্লোব্লাস্টিক, হুইচ ইজ অ্যানিমালস হু হ্যাভ 3 জার্ম লেয়ার্স, হু ডেভেলপ থ্রি সেলুলার লেয়ার, যারা ডেভেলপ করে 3টা সেলুলার লেয়ার ডিউরিং এমব্রায়ো স্টেজ, যারা তাদের এমব্রায়ো অবস্থায়, যারা তাদের ভ্রূণাবস্থায় কোষের সমন্বয়ে, কোষ দ্বারা 3টা ইন্ডিভিজুয়াল লেয়ার ফর্ম করে। এবং ওয়ান্স এগেইন, যেখানে কোষের দ্বারা তৈরি বাইরের লেয়ারটার নাম হয়ে হচ্ছে একটোডার্ম লেয়ার, কোষ দিয়ে তৈরি মেড আপ অফ সেলস, মাঝের লেয়ারটা হয় হচ্ছে মেসোডার্ম, আর ইনার লেয়ারটাকে আমরা বলবো হচ্ছে এন্ডোডার্ম। তাহলে আমরা বুঝতে পারি যে 3 নাম্বার ফাইলাম থেকে শুরু করে সবাই কি হবে? অ্যাকচুয়ালি ট্রিপ্লোব্লাস্টিক। নেক্সট, তাহলে আমরা বলি, এটা আমাদের পড়া শেষ। এই যে আমাদের এই যে ছবিটা একটু খেয়াল করবো আমরা, ছবিতে কি বলা ট্রাই করেছে, এই যে আমরা এমব্রায়ো দেখতেছি, এমব্রায়োর এটা কি ছিল? ব্লাস্টুলা স্টেজ, যেখানে এই যে কতগুলো সেল মিলে একটা লেয়ার ফর্ম করলো, একটা সার্কুলার গোল একটা লেয়ার, সেলের লেয়ার। বাট ব্লাস্টুলার পরে, আফটার দ্য ব্লাস্টুলা, দ্য নেক্সট স্টেজ অফ এমব্রায়ো ইজ কল্ড গ্যাস্ট্রুলা। সো ডিউরিং দ্য গ্যাস্ট্রুলা স্টেজ 1 or 2 অ্যাডিশনাল লেয়ার ক্যান বি ফর্মড। অ্যাডিশনাল স্যার, তাহলে ওই একটা লেয়ার যেটা হচ্ছে ব্লাস্টুলা অবস্থায় তৈরি হলো, বোঝানোর স্বার্থে আমরা এখন কালার দিয়ে বলি হলুদ লেয়ারটা। তাহলে হলুদ লেয়ার ছাড়াও গ্যাস্ট্রুলা স্টেজে অ্যাডিশনালি, মানে অতিরিক্ত সবুজ, অথবা এটা যে কি কালার? স্কিন কালার ধরে নিচ্ছি আমরা, আপাতত বোঝানোর স্বার্থে বলতেছি, আরও একটা লেয়ার ফর্ম হতে পারে। তাহলে এই যে অতিরিক্ত একটা লেয়ার, অথবা অতিরিক্ত কয়টা লেয়ার এখানে হয়েছে? 2টা লেয়ার। হলুদ তো আগে থেকেই ছিল, হলুদের সাথে অতিরিক্ত হয়েছে কয়টা লেয়ার? 2টা লেয়ার। আর এই ছবিতে হলুদের সাথে হয়েছে কয়টা লেয়ার? অতিরিক্ত অ্যাডিশনাল একটা লেয়ার। তাহলে হলুদটা তৈরি হয় ব্লাস্টুলা স্টেজে, আর গ্যাস্ট্রুলায় এসে যদি ওই হলুদ লেয়ারের সাথে, উইচ ইজ আউটার লেয়ারের সাথে ভিতরে ইনার আরেকটা লেয়ার ফর্ম করে, টিস্যুর আরেকটা লেয়ার, তাহলে টোটাল লেয়ার হচ্ছে কয়টা? 2টা। তোমার নাম হবে ডিপ্লোব্লাস্টিক। আর হলুদটা, হুইচ ইজ বাইরের লেয়ারের সাথে যদি ভিতরে একটা লেয়ার তো ফর্ম করলো, হলো 2টা, আর ওই বাইরের এবং ভেতরের মাঝখানে, ইন বিটুইন দেম, মাঝখানে থার্ড আরেকটা লেয়ার ফর্ম করলো, তাহলে টোটাল লেয়ার হলো কয়টা? 3টা। সো ইউ আর ট্রিপ্লোব্লাস্টিক। আমরা তাহলে এটা বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ, ডান। পরেরটা চলে আসবো, প্রতিসাম্যতা। আমরা লাস্ট ক্লাসে তোমাকে একটা চিট কোড শিখিয়ে দিয়েছিলাম, যারা ট্রিপ্লোব্লাস্টিক হয় তারাই অ্যাকচুয়ালি কি হয়? দ্বিপার্শ্বীয় প্রতিসম, অর্থাৎ বাইল্যাট্রাল সিমেট্রি দেখা যায়। সো স্যার বেসিক্যালি হোয়াট ইজ বাইল্যাট্রাল সিমেট্রি?
আমরা একটু খেয়াল করি। হ্যাঁ, খেয়াল করো, এই যদি একটা টর্টয়েস হয়, হ্যাঁ, তাহলে হচ্ছে একটা কচ্ছপ হচ্ছে বাংলায়, আমরা কচ্ছপ বলতেছি। তাহলে আমরা খেয়াল করব, আমরা ওকে আমরা কাটবো কেমন করে? কাটবো হচ্ছে একটা লঙ্গিচুনাল অ্যাক্সিস দিয়ে। এটা কোন অ্যাক্সিস স্যার? একটা লঙ্গিচুনাল অ্যাক্সিস, রাইট? তাহলে আমরা কি অন্য কোনো অ্যাক্সিসে কাটতে পারবো না? রুল ইজ রুল। আমরা এই রুলটা হচ্ছে, ইফ দ্য বডি অফ দ্য অ্যানিমেল ক্যান বি কাট, যদি কোনো প্রাণীর দেহকে এমনভাবে কাটা যায় যে, কিভাবে করে কাটবেন স্যার? আমি বললাম আমরা কাটবো একটা লম্ব অক্ষ বরাবর, সো অ্যালং আ লঙ্গিচুনাল অ্যাক্সিস। কিন্তু এই লঙ্গিচুনাল অ্যাক্সিসটা যে কোনো জায়গা থেকে আবার নিলে হবে না, সো ইট মাস্ট পাস থ্রু দ্য সেন্টার পয়েন্ট। এটা ঠিক মাঝখান দিয়ে যাওয়া লাগবে স্যার, বাংলায় বলবো কেন্দ্রগামী, সহজ বাংলা, কেন্দ্র দিয়ে যাবে, এই পাশে পাশে কিছু দিয়ে যাবে না। ওর যে সেন্টার পয়েন্ট, ওর ঠিক মাঝখান বরাবর মিড লাইন, তা দিয়ে ওকে পাস করতে হবে। তাহলে আমি একটু গুছায় বলি আবার, ইফ দ্য বডি অফ দ্য অ্যানিমেল ক্যান বি কাট, যদি অ্যানিমেল বডিটাকে কাটতে পারা যায়, অ্যালং ওয়ান লঙ্গিচুনাল অ্যাক্সিস, শুধুমাত্র একটা লঙ্গিচুনাল অ্যাক্সিস, পাসিং থ্রু দ্য সেন্টার, যেটা যাচ্ছে ঠিক সেন্টার দিয়ে, ঠিক মাঝখান দিয়ে। সো কাটলে কি হবে? অ্যান্ড দেন দ্য বডি উইল বি ডিভাইডেড ইন্টু টু ইকুয়াল হাফস। এবং এভাবে করে কাটলে পরে ওর বডিটা দুইটা ইকুয়াল হাফ, উইচ ইজ রাইট এবং লেফটে। খেয়াল করছো? রাইটে একটা কি লেগ, এখানে আরেকটা লেগ, এখানে একটা লেগ, পিছনে একটা লেগ। সো এখানে যে কয়টা সেগমেন্ট, এখানে সেম সেগমেন্ট। সো দেখেই আমরা বুঝতেছি রাইট এবং লেফট কেমন হয়েছে, পুরো আইডেন্টিক্যাল, হুবহু একরকম হয়ে গেছে। রাইট যেরকম, লেফটে সেরকম, রাইটে যা আছে লেফটে তাই আছে। সো বাংলায় বললে, যদি আমরা প্রাণীর দেহটাকে এমনভাবে কাটতে পারি যে তাকে কেন্দ্র দিয়ে যায় এমন একটা লম্ব অক্ষ বরাবর একবার কাটলে ওই প্রাণীর দেহটা বাম এবং ডান সমান ভাগে দুইটি অংশে বিভক্ত হয়ে যায়, তাকেই আমরা বলি স্যার কি? দ্বিপার্শ্বীয় প্রতিসম। দ্বি মানে কি? দুই, আর পার্শ্বীয় মানে কি? পাশ, সমান দুই পাশ পাচ্ছি আমরা। বাই মানে কি? দুইটা, ল্যাটারাল মানে সাইড, সমান দুইটা সাইড পাচ্ছি, সমান দুইটা পাশ পাচ্ছি। আমরা দেখি কি বলা আছে এখানে, বাংলা ইংলিশ সেম। বাংলাতে বলেছি, যখন কোনো প্রাণীর অঙ্গ প্রত্যঙ্গগুলোর বিন্যাস এমন হয়েছে, মানে ওর বডিতে অঙ্গ প্রত্যঙ্গগুলো এমনভাবে আসে যে ওই প্রাণীটিকে শুধুমাত্র একটি তল বরাবর, অনলি ওয়ান অ্যাক্সিস, অ্যালং অনলি ওয়ান অ্যাক্সিস, এবং যে অ্যাক্সিসটা কী হবে, এই যে লম্ব অক্ষ, উইচ ইজ লঙ্গিচুনাল অ্যাক্সিস, নট ট্রান্সভার্স অ্যাক্সিস, অন্য কোনো অ্যাক্সিস দিয়ে না, এবং শুধু লঙ্গিচুনাল অ্যাক্সিস হলেই হবে না, ওকে কী করতে হবে? পাসিং থ্রু দ্য সেন্টার, ঠিক কেন্দ্র দিয়ে যাওয়া লাগবে। কাটবো কয়বার? অনলি একবার। পাবো কয়টা অংশ? দুইটি সদৃশ অংশ, মানে দুইটা আইডেন্টিক্যাল হাফস। তাহলে দেখো আমরা ইংলিশে আসি, when the body of animal can be divided, যদি অ্যানিমাল বডিকে ডিভাইড করা যায় ইনটু আইডেন্টিক্যাল লেফট অ্যান্ড রাইট হাফস, একবারে সমান সমান ডান এবং বাম দুইটা অংশ, অ্যালং কি? অনলি ওয়ান প্লেন, শুধুমাত্র একটা প্লেনে বা একটা অ্যাক্সিসে, তাকে আমরা বলতেছি বাইল্যাট্রাল সিমেট্রি। ক্লিয়ার স্যার? আচ্ছা, তাহলে বাইল্যাট্রালি সিমেট্রিক্যাল অ্যানিমালস আর কল বাইল্যাটেরিয়া। সো যারাই বাইল্যাট্রালি সিমেট্রিক্যাল, ওদেরকে আমরা বলি, একটা কমন নেম দেই, যে তোমরা সবাই হচ্ছে বাইল্যাট্রাল সিমেট্রি। আর এই জন্য যারাই বাইল্যাট্রাল সিমেট্রি শো করে, ওই সমস্ত অ্যানিমেলকে আমরা বলি তোমরা তাহলে আজ থেকে বাইল্যাটেরিয়া। যেখানে আবার বলি, বাই মানে দুই, ল্যাটারাল মানে সাইড, তোমাকে পাসিং থ্রু দ্য সেন্টার পয়েন্ট, আমরা যদি লঙ্গিচুনাল অ্যাক্সিসে একবার কাটি, তাহলে আমরা কি পাবো? রাইট এবং লেফট দুইটা আইডেন্টিক্যাল হাফ পাবো। তোমাকে যদি আমরা কেন্দ্রগামী লম্ব অক্ষ বরাবর একবার কেটে ফেলতে পারি, তাহলে ডান এবং বাম দুটি সদৃশ অংশ পাবো। তাহলে তোমার নাম ওয়ান্স এগেইন কী হবে? নাম হবে বাইল্যাটেরিয়া। আর তোমার প্রতিসাম্যতা কী হবে? দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য তুমি হবা। ডান, এটাও শেষ। দেন আমরা এই ক্লিভেজটা একটু পরে বলতেছি, আমরা আগে ভাগেগুলো শেষ করে নিব, কারণ ক্লিভেজটা আমি আসলে একটু অন্যভাবে ডেমনস্ট্রেট করে দেখাবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে পরের ক্যারেক্টার সংবহনতন্ত্র, বলতেছে বদ্ধ সংবহনতন্ত্র। বদ্ধ মানে হচ্ছে ইংলিশে বলবো ক্লোজড, এটা আমরা পড়ে আসছি স্যার লাস্ট ক্লাসে, বাট আমরা একটু দেখাচ্ছি। বদ্ধ মানে হচ্ছে আমরা ইংলিশে বলতে পারি ক্লোজড, অথবা আরেকটা চমৎকার ওয়ার্ড আছে কনফাইন থাকা, কারু ভিতরে অলওয়েজ থেকে যাওয়া, বাইরে বের না হয়ে আসা, বন্দি থাকা কাইন্ড অফ। তাহলে তুমি খেয়াল করো, আমাদের আবার বলবো,
আমাদের কার্সারটা যদি কি হয় স্যার, আমাদের কার্সারটা যদি ব্লাড হয়, তাহলে হার্ট থেকে যখন ব্লাডটা বের হলো, সো when the blood comes out from the heart, it never comes out. সো হার্ট থেকে বের হওয়ার পরে কামস আউট ফ্রম দ্য হার্ট, আবার তুমি বলতেছো ইট নেভার কামস আউট, বুঝলাম না। ও হার্ট থেকে বের হয়েছে, বাট হার্ট থেকে বের হয়ে কোথায় ঢুকছে ও? ইন দ্য ব্লাড ভেসেল। এবার ব্লাড ভেসেল থেকে ও কিন্তু বাইরে আর বের হতে পারে না। সো ইট নেভার কামস আউট ফ্রম দ্য ব্লাড ভেসেল। সো আমরা উল্টা করে বলতে পারি ব্লাড অলওয়েজ হ্যাঁ রিমেইন কনফাইন্ড ইন দ্য ব্লাড ভেসেল। সব সময়ের মতো ও কনফাইন্ড, বন্দি থাকে, কার ভিতরে? আবদ্ধ থাকে, বাংলায় বলতে পারি আমরা, বাংলায় বলি আবদ্ধ থাকা, কারো ভিতরে থাকা, কার ভিতরে? ব্লাড ভেসেল, বাংলায় বলি আমরা রক্তবাহিকা। রক্তবাহিকা কারা? নামগুলো বললে চিনবো, ধমনী, শিরা, কৈশিক জালিকা, হুইচ ইজ আর্টারি, ভেইন, ক্যাপিলারিস, হোয়াট এভার। ব্লাড সবসময় এদের মধ্যেই থাকবে, কখনো এদের থেকে বাইরে বের হয়ে আসবে না। সো অলওয়েজ কনফাইন্ড থাকে ইনসাইড দ্য ব্লাড ভেসেল, নেভার কামস আউট। হ্যাঁ, কখনোই এই যে আমাদের যে স্পেসটা আছে, আমাদের আমরা একটুকে পড়ে আসছি, আমাদের সিলম নামের স্পেসটা আছে, এই সিলম নামের দেহ গহ্বর বা ফাঁকা স্থানটা বা ফ্রি স্পেসটা, ক্যাভিটিটা, কখনো এখানে ব্লাডটা ওপেন করে না। সবসময় ব্লাড ভেসেলের ভিতর দিয়ে কী করে? ব্লাডটা থাকে। পুরো বডিতে ঘুরতেছে কি দিয়ে? কার্সারটা খেয়াল করেন, ব্লাড ভেসেলের ভিতর দিয়ে। আবার ব্লাড ভেসেলের ভিতর দিয়েই কী করে? বাই দ্য ব্লাড ভেসেলস ব্লাড উইল রিটার্ন টু দ্য হার্ট। তাহলে হার্ট থেকে বের হলো, ঢুকলো কোথায়? ব্লাড ভেসেলে। পুরো বডিটা ঘুরলো কি দিয়ে? ব্লাড ভেসেলের ভিতরে থেকেই। সো থ্রু আউট দ্য বডি ও ব্লাড ট্রাভেলস থ্রু আউট দ্য বডি, রিমেইন কনফাইন্ড ইন দ্য ব্লাড ভেসেল। যে ব্লাড আমাদের পুরো বডিতে ট্রাভেল করে বেড়ায়, ঘুরে বেড়ায়, কিন্তু ওই ব্লাড ভেসেলের ভিতরেই কিন্তু থেকে যায়, কখনো আমাদের সিলামে বাইরে বের হয়ে আসতেছে না। আবার ব্লাড ভেসেলের ভিতরে থেকেই আবার ঘুরতে 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 হার্টে ব্যাক করে। সো এই ধরনের সার্কুলেশন, যেখানে সবসময়ই ব্লাডটা ব্লাড ভেসেলের ভিতরেই থাকবে, কনফাইন্ড অবস্থায় আবদ্ধ থাকবে রক্তবাহিকার ভিতরে, কখনোই দেহের গহ্বরে বা সিলামে উন্মুক্ত হবে না, মুক্ত হবে না, তাকে আমরা বলি আসলে বদ্ধ সংবহন। আমরা বাংলায় এবং ইংলিশটা খেয়াল করব। যেই সংবহন তন্ত্রে রক্ত সর্বদা রক্তনালী বা রক্তবাহিকার ভিতরে দিয়ে প্রবাহিত হচ্ছে, কখনো দেহের গহ্বরে উন্মুক্ত হচ্ছে না, কখনোই আমাদের সিলম বা দেহের গহ্বরে বের হয়ে আসতেছে না, ওপেন করতেছে না, উন্মুক্ত হচ্ছে না, তাকে বলবো বদ্ধ সংবহন। ইংলিশটা কি বলেছে? ব্লাড সার্কুলেশন ইজ ক্লোজ টাইপ। তার মানে হচ্ছে দ্যাট মিনস ব্লাড ইজ অলওয়েজ কনফাইন্ড ইন দ্য ব্লাড ভেসেলস। ব্লাডটা সবসময় কনফাইন্ড আছে, বন্দি আছে, কার ভিতরে আছে? ব্লাড ভেসেলের ভিতরে। অ্যান্ড নেভার কামস আউট টু দ্য সিলম, কখনোই ব্লাড ভেসেল থেকে সিলমে বের হয়ে আসতেছে না। সো যদি বের হয়ে আসতো তাহলে আমরা বলতাম ওপেন সার্কুলেশন। যেহেতু বের হয়ে আসতেছে না, সবসময় ব্লাড ভেসেলের ভিতরেই কনফাইন্ড অবস্থায় থাকতেছে, এই জন্য আমরা বলবো ক্লোজড টাইপ অফ সার্কুলেশন। ডান। তাহলে এটা হয়ে গেল। তাহলে আমরা দুটো ক্যারেক্টার মনে রাখবো, এই দুটো এমসিকিউ আসতে পারে, যে ক্লোজড সার্কুলেশনে সবসময় রক্তবাহিকা থাকতেই হবে, খুব মানে স্বাভাবিক কথাবার্তা। যে ক্লোজ সার্কুলেশনের মেইন থিমটা কী ছিল? রক্ত সবসময় থাকবে রক্তবাহিকার ভিতরে। এখন রক্তবাহিকায় যদি না থাকে তাহলে তুমি ক্লোজ কেমনে রাখবা? সো রক্ত তো অলওয়েজ থাকবেই কনফাইন্ড ইন দ্য ব্লাড ভেসেল। সো ব্লাড ভেসেল মাস্ট প্রেজেন্ট, ব্লাড ভেসেল থাকতে হবে, আর হিমোসিল অনুপস্থিত। এটা কেন বলেছি? কারণ আমরা লাস্ট ক্লাসে পড়ে আসছিলাম, যারা ওপেন সার্কুলেশন, ওদের তো ধরো ব্লাড ভেসেল নাই, তাহলে ব্লাডটা কোথায় ওপেন করে? সিলমে ওপেন করে। ওদের ক্ষেত্রে ব্লাডকে আমরা বলি হিম, তাহলে কোথায় ওপেন করে? সিলমে। এর জন্য ওদের ক্ষেত্রে আমরা কি বলি? ওদের সিলমটা হয়ে যায় হচ্ছে হিমোসিল। তাহলে আমাদের তো ব্লাডটা বা হিমটা সিলমে ওপেন করতেছে না, সবসময় কনফাইন থাকতেছে, আবদ্ধ থাকতেছে কার ভিতরে? রক্তবাহিকা বা ব্লাড ভেসেলের ভিতরে। এই জন্য আমাদের কোনো হিমোসিল নাই, আমাদেরটা শুধুই সিলম। আমাদের সিলমে ব্লাডটা ওপেন করে না, আমাদের সিলমটা হিমোসিল হয়ে যায় না, আমাদের সিলমটা সিলামই থাকে। তারপরের পয়েন্টটা বলছে বহিকঙ্কাল, এক্সোস্কেলেটন। এই যে আমাদের বিভিন্ন কোঅর্ডিনেটস আছে, কারুর নখ আছে, নেইলস, চুল, হেয়ার, আইস, স্কেল, শিং, হর্নস, এই সমস্ত জিনিসকে আমরা কনসিডার করি অ্যাজ এক্সোস্কেলেটন। আর এন্ডোস্কেলেটন কোন স্ট্রাকচারগুলো? আমাদের বডির ভিতরে যে বোন, কার্টিলেজ, এ সমস্ত জিনিস আছে, যেগুলো আমাদের বডির স্ট্রাকচার, শেপ, হ্যাঁ, এ সমস্ত ফর্ম করে, ওদেরকে আমরা বলতেছি হচ্ছে এন্ডোস্কেলেটন। ইংলিশে হচ্ছে এন্ডোস্কেলেটন, অন্তকঙ্কাল, আর এক্সো মানে বাইরে, বহিকঙ্কাল, দেহের বাইরে হচ্ছে বহিকঙ্কাল বা এক্সোস্কেলেটন। এটা আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম। হোয়াট ইজ এন্টেরোজোয়া?
ট্রিক শিখিয়ে দিয়েছিলাম যে অ্যানিমেলরা দুই টাইপের হয়, প্যারাজোয়া অথবা এন্টারাজোয়া। প দিয়ে পরিফেরা, পি দিয়ে পরিফেরা, পি দিয়ে হচ্ছে প্যারাজোয়া। সো যাদের হচ্ছে বেসিক্যালি এলিমেন্টারি কোনো ক্যানাল নাই, আমরা বাংলায় বলবো যাদের কোনো পৌষ্টিক নালী নেই, তারা হচ্ছে কি, নালী না থাকলে, অ্যাবসেন্ট থাকলে তারা হচ্ছে প্যারাজোয়া। আর যাদেরই এলিমেন্টারি ক্যানাল আছে তারা হচ্ছে এন্টেরাজোয়া। তাহলে আমাদের এই যে যারা হচ্ছে আমরা কর্ডেট, আমাদের তো এন্টেরাজোয়া, আমাদের পৌষ্টিক নালী আছে। আমরা মানুষের ক্ষেত্রে ক্লাস 19 পড়ে আসছি আমাদের পৌষ্টিক নালী কোনটা। এই যে আমাদের হচ্ছে মুখের ছিদ্র, গলবিল, অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র, লাস্টে মলাশয় এবং লাস্টে পায়ুছিদ্র। ইংলিশে বললে আমাদের মাউথ ওপেনিং। তারপরে কি ছিল আমাদের, ফ্যারিংস ছিল, ইসোফেগাস ছিল, স্টোমাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, রেকটাম, তারপরে কি ছিল আমাদের হচ্ছে অ্যানাস। সো মাউথ থেকে অ্যানাস, এই যে পুরো ট্র্যাকটা, এটা হচ্ছে আমাদের এলিমেন্টারি ক্যানাল বা এলিমেন্টারি ট্র্যাক্ট, এটা আমাদের আছে। এবং আমি এটাও বলেছিলাম আগে, অফলাইন ব্যাচে আমরা পড়েছিলাম এসব, প্লাটিহেলমিনথেসিস পড়ার সময়, নেমাটোডা পড়ার সময়, যে যাদের এলিমেন্টারি ক্যানাল শুরু হয় মাউথ দিয়ে, একটা ওপেনিং মাউথ বা মুখের ছিদ্র দিয়ে, শেষ হয় আরেকটা ওপেনিং হুইচ ইজ অ্যানাস দিয়ে, ওই ধরনের এলিমেন্টারি ক্যানালকে আমরা কি বলি, কমপ্লিট এলিমেন্টারি ক্যানাল, হুইচ ইজ সম্পূর্ণ পৌষ্টিকতন্ত্র। তাহলে আমাদের কি আছে, দেখো পাশে লেখা আছে, এন্টেরাজোয়া হলো সে সমস্ত প্রাণী যাদের দেহে পৌষ্টিক নালী বা অ্যান্টেরিক ক্যানাল আছে। হ্যাঁ, তারাই হচ্ছে আমাদের এন্টেরাজোয়া। এই যে এন্টেরিক ক্যানাল নামটা শুনে বুঝতেছো, তারা হচ্ছে এন্টেরাজোয়া। সো অ্যানিমালস হুইচ হ্যাভ, এই যে এন্টেরাজোয়া আর দ্য অ্যানিমালস হুইচ হ্যাভ ডাইজেস্টিভ ট্র্যাক্ট, যাদেরকে পৌষ্টিক নালী বা ডাইজেস্টিভ ট্র্যাক্ট আছে বা এলিমেন্টারি ক্যানাল আছে। ডাইজেস্টিভ ট্র্যাক্ট যে কথা, এলিমেন্টারি ক্যানাল কিন্তু সেম কথা। দেখো পাশে লেখা আছে যে ইফ ইউ হ্যাভ এলিমেন্টারি ক্যানাল দেন ইউ ক্যান বি কনসিডার্ড অ্যাজ অ্যান এন্টেরাজোয়া। তাহলে তোমাকে আমরা এন্টেরাজোয়া হিসেবে কনসিডার করে নিতে পারি। আর লাস্টে বলছে হৃৎপিণ্ড অঙ্কীয় দিকে খেয়াল করবো, আমরা আজকে পড়ে আসছি ওদের পৃষ্ঠীয় দিক তো স্যার অলরেডি অকুপাইড, তাই না? ওদের পৃষ্ঠীয় দিকে কী ছিল, নটকট ছিল, আর অঙ্কীয় দিকে কি আছে, হার্ট। আমরা যদি ছবিটা আবার খেয়াল করি, এই যে আমাদের শার্কের যে ছবিটা ছিল, আবার দেখব, এই যে ছিল আমাদের কি পৃষ্ঠীয় ডরসাল, নিচের দিকটা কি ছিল অঙ্কীয় বা ভেন্ট্রাল। এই যে হার্টটা, সো হার্টটা কোথায় আছে, নিচের দিকটাতে, হুইচ ইজ কোন দিকে, অঙ্কীয় দিকে। সো যত কর্ডেট এক্সিস্ট করে, সেটা শার্ক হোক, হিউম্যান হোক, আমাদের সবারই, বিড়াল হোক, কুকুর হোক, যত অ্যানিমেল আছে যারা কর্ডেট, আমাদের কমন ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে আমাদের সবার হার্টই কিন্তু পিঠের দিকে নাই, আছে কোন দিকে, বুকের দিকে। তাহলে আমাদের ভেন্ট্রাল দিকে, আমাদের ডরসাল দিকে না। তাহলে এই জিনিস ছিল হচ্ছে আমাদের কিছু ক্যারেক্টারিস্টিক্স, জেনারেল ক্যারেক্টারিস্টিক্স। আর এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এটা অনুপম। অনুপম শব্দটা মানে আসলে ইউনিক। অনুপম মানে যা শুধুমাত্র আমার কাছে আছে আর কারো কাছে নাই। সো আমার ইউনিক ক্যারেক্টার আসলে কোনগুলো, আমার একটা লাল শার্ট আছে, লাল শার্ট আরও 10 জনে থাকতে পারে, সো এটা আমার আসলে ইউনিক ক্যারেক্টার না। বাট আমার একটা অলিভ কালার শার্ট আছে যেটা আর কারো নাই, তাহলে ওই শার্ট থাকাটা কী হবে, আমার ইউনিক ক্যারেক্টার। তাহলে যে ক্যারেক্টারগুলো শুধুমাত্র কর্ডেটদের আছে আর অন্য কোনো ফাইলামের কোনো অ্যানিমেলে নাই, প্লাটিহেলমিনথেসিসদের নাই, অ্যানিলিডসদের নাই, অ্যাকাইনোডার্মসদের নাই, মলাস্কদের নাই, কারু নাই, শুধুমাত্র কর্ডেটদের আছে, ওই ক্যারেক্টারগুলোকে আমরা কি বলবো, ওদের ইউনিক ক্যারেক্টার। আমরা 4টা বলেছি। 1 নাম্বার পৃষ্ঠীয় দিকে, ওই যে বলেছিলাম ডরসাল সাইডে কি আছে, ফাঁপা নলাকার, রড শেপড, হলো অ্যান্ড রড শেপড, ওই যে নার্ভ কর্ড। সো নটোকর্ড ছাড়াও আরেকটা কর্ড এক্সিস্ট করবে আমাদের ডরসাল সাইডে, নার্ভ কর্ড। নার্ভ কর্ড নিয়ে একটু আমরা সামনে আমরা ডিটেলস জানবো, আমরা আপাতত একটু বলা ট্রাই করি। নার্ভ কর্ডটা আসলে সেই স্ট্রাকচারটা যার থেকেই আসলে পরবর্তীকালে ইন ফিউচার আমাদের ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড ডেভেলপ করে। প্রাইমারিলি একটা লম্বা কর্ড বা দড়ির মতো অংশ থাকে, তুমি কিছুই বুঝবা না আসলে যে এটা লম্বা একটা দড়ি মনে হবে, কর্ডই মনে হবে, বাট ইভেনচুয়ালি ইট উইল ট্রান্সফর্ম ইনটু ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড। এই কর্ডটা থেকে উপরের দিকে তৈরি হবে ব্রেন, আর নিচের দিকে কি ফর্ম করবে, স্পাইনাল কর্ড। এই ছিল নার্ভ কর্ড। তারপর এই নার্ভ কর্ডের নিচে অ্যাকচুয়ালি পাওয়া যায় হচ্ছে আমাদের এই যে দণ্ডাকৃতির এবং বলেছিলাম ফ্লেক্সিবল বা ইলাস্টিক টাইপের হচ্ছে আমাদের নটোকর্ড। তাহলে আমাদের ডরসাল দিকে আমরা যদি এই জিনিসটাকে একটু একবারে কমপ্লিটলি মুখে মুখে না বলে একটা ফিগার দেখার ট্রাই করি। সো এই যে আমাদের এই ফিগারটা একটু খেয়াল করব, এখানে এই যে উপরের দিকটা কি বলবো আমরা, কোন দিক বলেন, উপরের দিককে আমরা কি বলি, পৃষ্ঠীয় বা ইংলিশে কি বলি, ডরসাল, আর নিচের দিককে আমরা কি বলি, অঙ্কীয় বা কি বলি হচ্ছে ভেন্ট্রাল।
তাহলে এই যে আমাদের উপরে এটাই হচ্ছে আমাদের এই যে হলো, এইটা হচ্ছে আমাদের নার্ভ কর্ড, আর নার্ভ কর্ডের নিচে এইটাই হচ্ছে আসলে আমাদের নটোকর্ড। সো নার্ভ কর্ড এবং তার নিচে নটোকর্ড, এবং দুটাই আসে আসলে কোন দিকে, উপরের দিকে বা ডরসাল সাইডে। এটা আমরা পড়ে ফেললাম মাত্র। দেন আমরা কি পড়েছি, গলবিলীয় অর্থাৎ ওর গলার দিকে, ফ্যারিঞ্জিয়াল রিজিয়ন আমরা ইংলিশে বলি। এই রিজিয়নটাতে আমরা কি পাচ্ছি স্যার, এই যে এগুলো কি, এগুলোকে আমরা বলি হচ্ছে ফুলকা রন্ধ্র। রন্ধ্র মানে ছিদ্র, যে পড়েছিলাম আমরা পত্ররন্ধ্র পড়েছিলাম, পাতার ছিদ্র। এগুলো হচ্ছে ফুলকা রন্ধ্র, ইংলিশে বলি আমরা গিল স্লিটস। হ্যাঁ, এগুলো দিয়ে ওরা ব্রিদিং করতে পারে। তাহলে এগুলো পাওয়া যায়, এই যে গলবিলীয় ফুলকা রন্ধ্র পাচ্ছি আমরা। প্রেজেন্স অফ ফ্যারিঞ্জিয়াল, গলবিলীয়, ফ্যারিংস মানে গলবিল, তাহলে গলবিলীয়, তাহলে ইংলিশটা হবে ফ্যারিঞ্জিয়াল। গিল স্লিটস, স্লিট মানে হচ্ছে ছিদ্র, গিল মানে ফুলকা, সো গিল স্লিটস ফুলকা রন্ধ্র, ফুলকার ছিদ্র। আর লাস্টে পায়ু পশ্চাৎ লেজ বিদ্যমান, পশ্চাৎ মানে হচ্ছে পরে, তাহলে পায়ুর পরে, অ্যানাল এর পরে, পোস্ট অ্যানাল মানে অ্যানালের পরে, হ্যাঁ অ্যানাস এর পরে কি পাচ্ছি আমরা হচ্ছে টেইল পাচ্ছি। তাহলে হচ্ছে পোস্ট অ্যানাল টেইল, অ্যানাস থেকে ওয়ার্ডটা আসছে অ্যানাল, তাহলে অ্যানাস এর পর হুইচ ইজ পোস্ট অ্যানাল। পোস্ট অ্যানাল শব্দটা মানেই হচ্ছে অ্যানাস এর পর পাচ্ছি আমরা টেইল। খেয়াল করেন এই যেখানে এই পার্টটা আমরা এখানে আঁকি নাই ছিদ্রটা, আমরা এটা এখানে ঠিক এই রিজনটাতে পাবো ওদের অ্যানাস, এটা ওদের মাউথ, এটা এই রিজনটাতে অ্যানাস, আর ঠিক অ্যানাসের পর আমরা পোস্ট অ্যানাল এই যে এই রিজনটাতে আমরা কী পাচ্ছি ওদের টেইল। এই কডাল ফিন যে কথা, ওদের টেইল সেম কথা। কডা মানেই হচ্ছে লেজ, উইচ ইজ ইংলিশে কি বলবো আমরা, টেইল, কডা, CAUDA, কডা, কডা মানেই হচ্ছে লেজ, সো লেজ মানেই হচ্ছে টেইল। তাহলে পোস্ট অ্যানাল টেইল, তাই অ্যানাসের পর আমরা কি পাচ্ছি, টেইল পাচ্ছি। তাহলে এই ছিল আমাদের কর্ডেটদের ইউনিক ক্যারেক্টারিস্টিক্স, রাইট। তাহলে এই ক্যারেক্টার চারটা শুধুমাত্র কর্ডেটদেরই পাবো, অন্য কোনো ফাইলামে আমরা কিন্তু স্যার পাবো না। আচ্ছা, তারপর আমরা বলতেছি এখানে কি বলতেছি, এটা আমরা সামহাউ আমরা যা যা নলেজ গেইন করলাম তারপর ডিপেন্ড করে যদি পরীক্ষায় বলে বসে, যদি আসে যে নটোকর্ড নিয়ে তুমি কি জানো, এটা MCQতে আমরা পেতে পারি। ধরে নিচ্ছি 2 নাম্বারের সিকিউ এর জন্য আমরা আসতে পারে, নাও আসতে পারে, বাট আমরা একটু নটোকর্ড নিয়ে একটু নাড়াচাড়া করার ট্রাই করব। কি কি আমরা শিখলাম, এক, নটোকর্ড থাকে শুধুমাত্র কার, কর্ডেটদের। কখন থাকে, এনি স্টেজ অফ দেয়ার লাইফ সাইকেল। এবার খেয়াল করো, নটোকর্ডটা ছিল বডির কোন দিকে, বডির ডরসাল সাইডে, কিন্তু কার নিচে, কার নিচে, ওই যে নার্ভ কর্ডের নিচে ছিল। সো আমরা দেখো এই জিনিসগুলোই এখানে লিখছি, এই যে নার্ভ কর্ডের নিচে থাকবে, বডির ডরসাল সাইডে থাকবে, বলেছিলাম ঠিক মাঝখানে, সো মিড লাইনে থাকবে। যারা হচ্ছে কর্ডেট তাদের লাইফের যে কোনো স্টেজে পাওয়া যাবে, শুধুমাত্র কর্ডেটদেরই পাওয়া যাবে, অন্য কোনো ফাইলামে কিন্তু অ্যানিমেলদের পাওয়া যাবে না। ওরা কিন্তু ইলাস্টিক বা ফ্লেক্সিবল টাইপের হবে, ওরা রড শেপ হবে। এইবার একটু আগে বলেন কি বলেছিলাম, নার্ভ কর্ডটা কিসে কনভার্ট করে, নার্ভ কর্ডটা ট্রান্সফর্ম করে হচ্ছে ব্রেন এবং স্পাইনাল কর্ডে। তাহলে নার্ভ কর্ড ছিল যেটা ট্রান্সফর্ম করে হবে ব্রেন এবং স্পাইনাল কর্ড, আর এই নটোকর্ডটা, এখন তুমি যদি আমার দিকে দেখা বলো ভাই আপনার নটোকর্ড কই, আমি বলবো যে না আমার বডিতে নটোকর্ড নাই, এক সময় ছিল আমার এখন নাই, তাহলে সেটা কই গেছে। সো এখন কই গেছে, দ্যাট ইজ দ্য কোশ্চেন। তোমার এক সময় ছিল, সেটা কি ভ্যানিশ হয়ে গেছে, না ভ্যানিশ হয় নাই, সেটা অন্য কিছুতে ট্রান্সফর্ম করেছে। সো আমার যেটা এক সময় এমব্রায়ো অবস্থায়, আমার ভ্রূণাবস্থায় ভাইয়ার যেটা নটোকর্ড ছিল বা আমাদের যেটা নটোকর্ড ছিল, সেটা এখন ট্রান্সফর্ম করে কি হয়ে গিয়েছে, আমাদের ব্যাকবোন, হুইচ ইজ আমাদের ভার্টিব্রাল কলাম, বাংলায় হচ্ছে আমাদের মেরুদণ্ড। তাহলে নটোকর্ডটা সব অ্যানিমেলে না, যে সমস্ত অ্যানিমেলে এমব্রায়ো অবস্থায় নটোকর্ড থাকে, পরবর্তী অ্যাডাল্ট স্টেজে নটোকর্ডটা পাওয়া যায় না, ওদের ক্ষেত্রে, হ্যাঁ যারা ভার্টিব্রেট তাদের ক্ষেত্রে, হ্যাঁ তাদের কী হয়, নটোকর্ডটা এমব্রায়ো অবস্থায় পাওয়া যায়, বাট লেটার পরবর্তীকালে সেটা হচ্ছে কিন্তু ভার্টিব্রাল কলাম দিয়ে রিপ্লেসড, ক্যান বি রিপ্লেসড। সবার ক্ষেত্রে না, কারু কারু ক্ষেত্রে এই রিপ্লেসমেন্টটা দেখা যায়, হতে পারে। এই যে ভার্টিব্রাল কলাম রিপ্লেস করা, আমি তোমাকে যদি আরেকটু ক্লিয়ার করে বলি কাদের ক্ষেত্রে আসলে কাজটা হবে, এই যে নাম দেখেই বুঝতেছো, যারা হচ্ছে কর্ডাটা ফাইলামের আন্ডারে ভার্টিব্রাটা, তাদেরই আসলে কাজটা হয়, ওদেরই নটোকর্ডটা ভার্টিব্রাল কলাম দিয়ে রিপ্লেস হয়ে যায়। এই যে ভার্টিব্রাল কলাম থেকে নামটা কি আসছে, ভার্টিব্রাটা। আই থিঙ্ক আমরা এটা বুঝতে পারছি। তাহলে আলহামদুলিল্লাহ আমাদের যে নটোকর্ডের প্রথম যে লেকচারটা এটা হয়ে গেল, আমরা মোটামুটি বুঝতে পারলাম যে ওদের বাইল্যাট্রাল সিমেট্রি আছে,
তা আমরা জানতে পারলাম যে ওরা সিলম অ্যাকচুয়ালি ওদের থাকে, জানতে পারলাম 3টা সাব ফাইলামের নাম, টোটাল স্পিসিসের নাম, জেনারেল নেম, তারপর হচ্ছে কাদেরকে আমরা কর্ডেট বলি, জানতে পারলাম ওদের লেভেল অফ অর্গানাইজেশন, হ্যাঁ, অর্গান সিস্টেম, অঙ্গতন্ত্র, জানতে পেরেছিলাম যে ওরা ট্রিপ্লোপ্লাস্টিক কেমন করে হয়, এমব্রায়োর কোন লেয়ারে 3টা এরকম করে 3টা লেয়ার, এমব্রায়োর কোন স্টেজে, হ্যাঁ কোন দশায় এরকম 3টা লেয়ার তৈরি হচ্ছে, তাও আমরা জানতে পারছি ফিগার দিয়ে। তারপর আমরা জানতে পেরেছিলাম হচ্ছে যে এটা আমরা ডিউ রেখেছি, এটা নাকি ভাইয়া ডেমনস্ট্রেট করবে অন্যভাবে। আমরা জানতে পেরেছিলাম ওদের সার্কুলেটরি সিস্টেম নিয়ে, ওদের সংবহনতন্ত্র সার্কুলেটরি সিস্টেম বা ওদের সার্কুলেশন নিয়ে, যে ওদের আসলে ব্লাড ভেসেল থাকে, কখনোই ব্লাডটা আমাদের বডি ক্যাভিটিতে ওপেন করে না, কনফাইন থাকে, এজন্য ওরা ক্লোজ টাইপ সার্কুলেশন। জানতে পেরেছিলাম আমাদের বহিকঙ্কাল বা এক্সোস্কেলেটন নিয়ে, অন্তকঙ্কাল বা এন্ডোস্কেলেটন নিয়ে। আমরা আরও জানতে পেরেছি আমরা কেন এন্টেরোজোয়া, কেন আমরা কমপ্লিট বলতে পারি, এলিমেন্টারি ক্যানাল থেকে ওয়ার্ডটা আসছে এন্টেরোজোয়া, জানতে পেরেছি। আর আমাদের কমন একটা ক্যারেক্টার ছিল, যারাই আমরা কর্ডেড, আমাদের হার্ট কিন্তু উপরের দিকে নাই, পিঠের দিকে নাই, বুকের দিকে আসে, অঙ্কীয় দিকে আসে, হুইচ ইজ ভেন্ট্রালি আসে। আমরা আরও জানতে পেরেছিলাম কোন ক্যারেক্টারগুলোকে আসলে আমরা কর্ডেডদের ইউনিক ক্যারেক্টার বলবো। আমরা যদি ফিগারের দিকে তাকাই তাহলে আমরা চট করে একটা সামারি করতে পারি, বলতে পারি যে ডরসাল সাইডে নার্ভ কর্ড পাওয়া যায়, হলো একটা নার্ভ কর্ড, যেটা থেকে পরবর্তীকালে আসলে আমরা ব্রেন এবং স্পাইনাল কর্ড পাই। নার্ভ কর্ডের নিচে পাচ্ছি আমরা নোটোকর্ড, যেটা ফ্লেক্সিবল হয়, রড শেপড হচ্ছে। আমরা ফ্যারিঞ্জিয়াল রিজিয়নে কি পাচ্ছিলাম, গিল স্লিটস পাচ্ছিলাম। আর অ্যানাসের পরে উইচ ইজ পোস্ট অ্যানাল পজিশনে আমরা কি পাচ্ছিলাম, টেইল পাচ্ছিলাম। এই ছিল ইউনিক ক্যারেক্টার। আর নোটোকর্ড নিয়ে বলতে বললে আমরা বলেছিলাম নোটোকর্ডটা কি ছিল, রড শেপ ছিল, ফ্লেক্সিবল ছিল, ডরসাল সাইডে ঠিক মাঝখানে মিড লাইনে পাচ্ছিলাম আমরা, শুধু কর্ডেরদেরই পাচ্ছিলাম। এটা ট্রান্সফর্ম করতে পারে, কাদের ক্ষেত্রে করতে পারে আমরা জেনেছিলাম, যারা ভার্টিব্রেট বা ভার্টিব্রাটা, তাদের ক্ষেত্রে নোটোকর্ডটা রিপ্লেস হয় কি দিয়ে, ভার্টিবাল কলাম দিয়ে। আর এটা কর্ডেরদের লাইফের যে কোনো একটা স্টেজে এনি টাইম অফ দ্য লাইফ সাইকেল পাওয়া গেলেই তার নাম কি হয়ে যায়, ওই অ্যানিমেলের নাম হয়ে যায় হচ্ছে কর্ডেড, এবং ওই অ্যানিমেলকে আমরা রাখবো আন্ডার দ্য ফাইলাম কর্ডাটা। আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের প্রথম লেকচার শেষ।